শুনতে থাকুন গাই প্রেস্টনের কাহিনী অবলম্বনে এক রাত্রির আশ্রয়। আচ্ছা, ভূতেদের উপর সব থেকে বেশি খাপ্পা কে হয়ে আছে বলুন তো? কি বলছেন? ওঝা, তান্ত্রিক? আগে না, আমি বলছি শুনুন, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা। আপনারা কখনো খেয়াল করেছেন এই পৃথিবীতে যত ভূতের গল্প লেখা হয়েছে তার মধ্যে বেশিরভাগই একটা ভূতের বাড়ির সামনে গিয়ে গাড়ি খারাপ হয়ে গেছে। ভূতেদের সঙ্গে গাড়ি কোম্পানির বৈরিতা প্রায় শতাব্দী প্রাচীন। আপনি যদি নতুন কেনা গাড়ি টেস্ট ড্রাইভ করতে নিয়ে যান, তবে অবশ্যই একটা হানা বাড়ির সামনে দিয়ে সেটাকে হাঁকিয়ে নিয়ে যান। কি বলছেন? হানা বাড়ি কোথায় পাবে? আরে আমাদের আজকের গল্পে। হ্যাঁ, তবে সত্যি হানা বাড়ি কিনা সেটার একটা টেস্ট ড্রাইভ হয়ে যাক। শুনতে থাকুন মোহনা দেবরায়ের ভাবানুবাদে গাই প্রেস্টনের কাহিনী এক রাত্রির আশ্রয়। গ্রামের দিকে ডাক্তার হওয়ার জ্বালা একটা নয়। একে তো লোকে ভেবে বসে আছে তাদের জন্য শুধু পেশাটাই নয়, খাওয়া পড়া চলাফেরা ঘুমানো সব কিছুই বুঝি ডাক্তার উৎসর্গ করে বসে আছেন। আর তার উপর যাতায়াতের অবলম্বন বলতে একটা লড়ঝড়ে স্কুটার। দিন হোক কি গভীর রাত, হেঁপো রুগী হোক কি কলেরা, অগতির গতি সেই দু চাকায়। নতুন কিনতেও ইচ্ছে করে না। যাই হোক, কথা হলো মাঝরাতে দুমদাম করে দরজায় আঘাত, আর সেই সঙ্গে ডাক্তার ডাক্তার শুনে আজকাল আর মোটেই বিচলিত হন না ডক্টর ঘোষ। এটাই তো স্বাভাবিক, এই তো জীবন। জবে থেকে ডুয়ার্সের এই নাম গোত্রহীন ধ্যারে গোবিন্দপুরে এসে তাকে সমাজ সেবা করতে হচ্ছে, জীবনের প্রতি ক্ষোভ আর প্রত্যাশা দুটোই আশ্চর্য রকম কমে গেছে তার। আজ রাতেও আচমকা দরজা ধাক্কার শব্দতে তাই তেমন হেলদোল হয় না। থাকবার বলতে এই আড়াইখানা ঘর, তার একখানা জুড়ে ডিসপেন্সারি। সেখানকার আলো টালো নিভিয়ে সবে শোয়ার ঘরে গিয়ে গায়ের উপর লেপটা টেনেছেন, ঠিক সেই সময় ভেসে আসা কড়া নাড়ার আওয়াজ। মাসটা নভেম্বর, শীতও সবে টোকা দিচ্ছে দরজায়। এই সময় রাত্রিবেলা কাউকে বিছানা ছেড়ে উঠতে বলাটা শাস্তিযোগ্য অপরাধ। অসুস্থ হওয়ার সময় পায়ও বটে এরা, হাবাতের দল। আর কিছু থাকুক না থাকুক, বেঁচে বেঁচে ঠিক কোন সময় করা নাড়লে ডাক্তারের পেছনে আছলা বাঁশটা দেওয়া যাবে সেই জ্ঞানটুকু আছে টনটনে। আর এই পরিমরি করে দরজা খুলে কি শুনবো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মামা শ্বশুরের পাছার ফোড়ার ব্যথাটা খুব বেড়েছে, একটু আসবেন? সালা জ্বলে গেলাম মাইরি। লেপটা গায়ের উপর টেনে আরো জমিয়ে শোন ডাক্তার ঘোষ। ডাকুককে ডেকে ডেকে ফিরে যাক, কাল সকালে দেখা যাবে। কিন্তু না, থামার কোনো লক্ষণই নেই ঘ্যান ঘ্যানে শব্দটা। কাজেই উঠতেই হয় শেষ অবধি। শরীরের সমস্ত রাগ আর বিরক্তি জড়ো করে লেপটাকে ছুঁড়ে পায়ের কাছে পাঠিয়ে দেন তিনি। গায়ে গলিয়ে নেন একটা ড্রেসিং গাউন। অন্ধকারের মধ্যে দরজাটা খুলতেই একটা অবয়ব তীরের মতো ঘরে ঢুকে সশব্দে দরজাটা বন্ধ করে দেয়। তারপর প্রায় ঝাঁপিয়ে পড়ে ডাক্তারের ঊর্ধ্ব বাহুটা চেপে ধরে কাঁপতে থাকে ঠকঠক করে। কি ব্যাপার কি? আজকাল আপনারা রাত বিরেতে অসুখ বাঁধাতে না পেরে 250 মিটার রেসের মহড়া নিয়ে হার্ট অ্যাটাক করছেন। লোকটা তক্ষুনি উত্তর দেয় না, হাঁপাতে থাকে। অবশেষে প্রশ্ন করে, আপনি ডক্টর ঘোষ? এই বাইরে সাইনবোর্ডে লেখা। হ্যাঁ, এই এলাকায় ডক্টর ঘোষ হওয়ার দুর্ভাগ্যটা আমারই হয়েছে। বলুন বলুন, আপনি বলুন, কিভাবে আপনার সেবা করতে পারি? বলতে বলতেই তাকে একটা চেয়ারে বসান ডাক্তার। লোকটা সত্যি ভয় পেয়েছে তাতে সন্দেহ নেই। তাকে একটু সুস্থির হওয়ার সময় দেওয়া দরকার। ইতিমধ্যে ঘরের রুম হিটারটা তিনি জ্বালিয়ে দেন। সামনে একটা চেয়ার টেনে বসতে বসতে আবার বলেন, বলুন কি সমস্যা? আচ্ছা ডাক্তারবাবু, আপনার কি মনে হয় আমি পাগল? হ্যাঁ। এক ঝলক ঘড়ি দেখে নেন ডক্টর ঘোষ, তারপর বলেন, আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে 3.5 মিনিট। এইটুকুর মধ্যে যদি আমার কাছ থেকে আপনার মানসিক সুস্থতার সার্টিফিকেট আশা করেন, তাহলে আপনাকে নিরাশ করতে বাধ্য হচ্ছি। আমি ডক্টর, অন্তর্যামী নই। লোকটার মুখে একটা অবর্ণনীয় অভিব্যক্তি খেলা করে যায়।
এতক্ষণে তাকে ভালো করে খেয়াল করেন ডাক্তার ঘোষ। বয়স 30 থেকে 35-এর মধ্যে, মাথায় ঘন কালো চুল, অবশ্য ধুলো আর ঘাম লেগে তার অবস্থা খারাপ। পরনের প্যান্ট শার্ট অনেক জায়গায় ছেঁড়া, ডান হাতটা কোটের পকেটে অনেকটা ঢোকানো, বাঁ হাত দিয়ে মাঝে মধ্যেই ঝেড়ে নিচ্ছে হাঁটুর কাজটা। চেহারাটা এমনিতে বোধহয় ভালোই, তবে এই মুহূর্তে মুখে বেশ কয়েকটা কাটাকুটি দাগ, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। চোখ দুটো বন্ধ করে তেতো ওষুধ গেলার মতো সে বলে উঠল, তাহলে আমার সঙ্গে কি হলো? এটা আপনি কোনো কারণে ভয় পেয়েছেন, নিন এটা খান। গ্লাসটা স্পর্শ করে না লোকটা, কেবল গাটা এলিয়ে দেয় চেয়ারে। ডাক্তার ঘোষ চুপ করে থাকেন। খোঁচাখুঁচি করে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, নিজেই বলবে। অবশেষে একটু ধাতস্থ হয়ে সে শুরু করে তার গল্প। লোকটার নাম অভিক চৌধুরী, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। সদ্য একটা সংবাদ সংস্থার কাছ থেকে বরাত পেয়েছে উত্তরবঙ্গের কয়েকটা লোকেশনে ছবি তোলার। কাজটা যে নেওয়ার খুব ইচ্ছে ছিল তা নয়, তবে টাকার অঙ্কটা দেখে বিশেষ আপত্তি করতে পারেনি। বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। আজ প্রায় 2 সপ্তাহ হলো এই এলাকার নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং এই মুহূর্তে তার কাছে হোমস্টের স্যাঁতস্যাঁতে কম্বলের নিচে রাত কাটিয়ে প্রকৃতির ছবি তুলে বেড়ানোর চেয়ে শিলিগুড়ির যে কোনো রোদে পোড়া বস্তি অঞ্চলের ছবি তোলার কাজ অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হচ্ছে। শিলিগুড়ি থেকে সন্ধে নাগাদ যাত্রা শুরু করেছিল। পথে দাঁড়াতে দাঁড়াতে আসতে হয়েছে বলে এই 80 কিলোমিটার আসতেও সময় লেগে গেছে প্রায় 3 ঘন্টা। পরিকল্পনা ছিল আগের থেকে বলে রাখা একটা হোটেলে এসে রাত কাটিয়ে পরদিন সকালে আবার বেরোবে ক্যামেরা কাঁধে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। প্রায় 15 কিলোমিটার পথ বাকি থাকতে বাইক জবাব দিল। পেট্রোল ট্যাঙ্কে একটা ছোট ফুটো হয়েছে। কি করে হয়েছে বুঝতে পারল না অভিক, তবে এটুকু বুঝতে পারল আজ গন্তব্যে পৌঁছতে পারার সম্ভাবনা শেষ। সঙ্গে পেট্রোলের যে আলাদা টিনটা থাকে সেটাও ভরে আনা হয়নি, তলানি পড়ে আছে সেখানেও। ততক্ষণে ঠান্ডা কুয়াশা ধীরে ধীরে দখল করে নিচ্ছে চরাচর। যেমন তেমন করে জিনিসটা মেরামত করে ওই টিনের অবশিষ্ট পেট্রোলটুকু ঢেলেই আবার গাড়িতে উঠল অভিক। এই গাড়ি যতটা টানতে পারবে তার মধ্যে একটা থাকার জায়গা পেতেই হবে। গাড়ি একেবারেই বেশি টানতে পারল না। যেখানে এনে অভিককে দাঁড় করিয়ে দিল সেটাকে প্রায় জনহীন প্রান্তর বলা চলে। আশপাশের স্যাঁতস্যাঁতে মাটি থেকে উঠে আসা ভিজে কুয়াশা ঘন হচ্ছে প্রতি মুহূর্তে। এইবার একটা অস্বস্তি হতে শুরু করলো অভিকের। এমনিতে সে ভীতু, এই বদনাম তাকে অতি বড় শত্রুও দেবে না, বরং সার্থকনামা বলাই চলে। কিন্তু সেই মুহূর্তে তার বারবার মনে হচ্ছিল যেন তার আশেপাশে কিছু ঘুরে বেড়াচ্ছে, তাকে লক্ষ্য করছে গভীর অনুসন্ধিত সামনে, বিদ্রুপ করছে তার অসহায় অবস্থাকে। সারা শরীরে যেন কিসের স্পর্শ অনুভব করছে সে, নরম, পিচ্ছিল, অনেকটা সুরের মতো। একটা আষ্টে গন্ধ পাক দিচ্ছিল চারপাশে, কিসের যেন ক্লেদাক্ত নিঃশ্বাস, অদৃশ্য, খুব খারাপ, অশুভ কিছু তিল তিল করে জমা হচ্ছে সেই স্থির হিমেল বাতাসে। ধীরে ধীরে সেটা আকার নিচ্ছিল তার চারপাশে, যেন তাকে ঠেলে নিয়ে যেতে চাইছে কোথাও। সেই ঠান্ডায় উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে বারবার কেঁপে উঠছিল অভিক। বাইকটাকে হাতে ঠেলে সামনের দিকে এগিয়ে চলল সে, আর একটা মোড় ঘুরতেই চোখে পড়ল সেই জিনিসটা। এই বিদেশ বিমুইয়ে বিপদের মধ্যে দাঁড়িয়ে এর থেকে আকাঙ্ক্ষিত আর কিছু হয় না। একটা কটেজ, সম্ভবত সরাইখানা, ছোট্ট, অন্ধকারে প্রায় ঢাকা। একটা সাইনবোর্ড চোখে পড়ছে আবছাভাবে। অকেজো 2 চাকার যন্ত্রটাকে দ্বিগুণ উৎসাহে ঠেলতে ঠেলতে সেদিকে এগিয়ে চলল অভিক। চলতে চলতে তার চোখের সামনে ভেসে উঠছিল ধোঁয়া ওঠা খাবার আর উষ্ণ বিছানা। এখন হয়তো ওরা ঘুমিয়ে পড়েছে,
পড়ুককে, ডেকে তোলাই যাবে না হয়, নেহাত বিপদে পড়েই তো এসেছে। বড় রাস্তা থেকে যে রাস্তাটা সেদিকে নেমে গেছে সেটা বিশ্রী ঝোপ ছাড়ে ঢাকা। বাইকটা আর সেখানে নামালো না অভিক। রাস্তার পাশেই চাবি দিয়ে দাঁড় করিয়ে রেখে এগিয়ে চলল ঝোপ ঠেলে। কোনো জানলাতেই একটাও আলো জ্বলছে না। বাড়িতে আদৌ কেউ আছে কিনা বোঝা যায় না। পকেট থেকে একটা দেশলাই বের করে সেটা জ্বালিয়ে সামনে তুলে ধরল অভিক। সাইনবোর্ডের ওপর লেখা নীল। কাঠিটা মাটিতে ফেলে দিয়ে দরজায় বেশ জোরে জোরে ধাক্কা দিল। অনেকক্ষণ কোনো সাড়া এলো না। এই অবসরে বাইরেটায় একবার চোখ বুলিয়ে নিল। একটা ছাউনি দেওয়া জায়গা, কয়েকটা বেঞ্চ আর টেবিল পাতা। এখানে বোধহয় চোরের উপদ্রব অতটা নেই, তাই রাতেও এগুলো বাইরে ফেলে রাখা যায়। অন্ধকারে চোখ সয়ে আসছিল আস্তে আস্তে। সাইনবোর্ডটার পাশে টাঙানো রয়েছে একটা ছবি। সময়ের অভিঘাতে ফিকে হয়ে এসেছে তার রং। পাহাড়ের আড়ালে ডুবতে থাকা সূর্য, একটা কবরস্থান, তার ঠিক পাশেই লেখা সরাইখানার নামটা। দরজাটা পুরনো, ফাঁক ফোকর বিস্তর। সেখান দিয়েই হঠাৎ একটা আলোর আভা চোখে পড়ল অভিকের। বেশ কিছুক্ষণ জ্বলে থাকার পর মিলিয়ে গেল সেটা। অভিকের মনে হলো তার ডাককে মনের ভুল ভেবে নির্ঘাত আবার শুতে চলে গেছে দরজার ওই প্রান্তের ব্যক্তি। আরেকবার টোকা দেওয়ার কথা ভাবতে ভাবতেই দরজার ওপাশে ক্ষীণ পায়ের আওয়াজ পাওয়া গেল, আর পর মুহূর্তেই ভারী দরজাটা আস্তে আস্তে খুলে গেল ভেতরের দিকে। দরজার ওপাশে যে দাঁড়িয়েছিল তাকে দেখে কোনো অজানা শীতলতায় মেরুদণ্ডটা যেন একটু কুঁকড়ে গেল অভিকের। বেঁটে খাটো চেহারার এক বৃদ্ধ, পরনে ড্রেসিং গাউন, মাথায় একটা নাইট ক্যাপ, তবে তার নিচে চুলের আভাস মাত্র দেখা যায় না। কিন্তু সবচেয়ে অস্বস্তির ব্যাপার হলো তার দুই চোখের জায়গায় স্রেফ স্তর স্তর চামড়া। লোকটা শুধু দৃষ্টিহীনই নয়, চক্ষুহীন, এবং সে তার সাদা ফ্যাকাশে হাত দুটো দিয়ে সামনে হাতড়াচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় একটা শামুক যেন তার মাথার দুটো সুঁড় দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করছে তার পারিপার্শ্বিক। ঠিক শামুক নয়, যেন অন্য কোনো একটা কীটের কথা মনে পড়ে যাচ্ছে এই বিভৎস প্রাণীটাকে দেখে। কোন কীট মনে করতে পারল না অভিক। তার ঠিক পেছনেই মোমবাতি হাতে দাঁড়িয়ে একটা মেয়ে। দুজনের চেহারার বৈপরীত্য ভয়ঙ্কর। মেয়েটা মাঝারি উচ্চতায়, ভরাট চেহারা, কিন্তু মোটা নয়। চোখ দুটোতে মোমবাতির আলো প্রতিফলিত হয়েছে কোনো এক অস্বাভাবিক দ্যুতিতে। উড়ন্ত পাখির ডানার মতো ভ্রু, ঠোঁট দুটো যেন কোনো শিল্পীর নিপুণ হাতের কাজ। তার মুখের সৌন্দর্যে যেন কেমন একটা বেপরোয়া ভাব। এই শীতের রাতেও তার গায়ে জড়ানো একটা সূক্ষ্ম রেশমের শাড়ি। তার শরীরটাকে আড়াল করতে বিশেষ উদ্গ্রীব নয় সেই পোশাক। নির্নিমেষ চোখে সে তাকিয়েছিল অভিকের দিকে। আমার নাম অভিক চৌধুরী। বাইকটা হঠাৎ খারাপ হয়ে গেল মাঝ রাস্তায়। আজকের রাতটা যদি একটু... তার গলা শুনে অন্ধ লোকটা ততক্ষণে হাত বাড়িয়ে মুখটা স্পর্শ করেছে তার। হাতটা নরম নরম, স্যাঁতস্যাঁতে, যেন চামড়ার নিচেই কিছু পচেছে। অভিকের মুখের উপর হাত চালিয়ে তাকে যেন চিনে নিতে চাইল লোকটা। সেই সঙ্গে ক্রমাগত নানান রকম কথা বলে চলেছে। তার গলার স্বর অদ্ভুত নাকি নাকি, ফ্যাঁস ফ্যাঁসে। একজন অতিথি এসেছেন, বিপদে পড়েছেন। আজকে রাতটা তাই এখানে থাকতে চান। একটা হাসি ফুটে ওঠে বুড়োর মুখে। জিভ দিয়ে একবার ঠোঁট চেটে নেয় সে। অতিথি, বেশ বেশ,
এই নির্জন শীতের রাত্রে অতিথি পাওয়া তো বড়ই দুর্লভ ব্যাপার। ওকে ভেতরে নিয়ে যাও, দেখো ওর সৎকারে যেন ত্রুটি না হয়। কথাগুলো বলতে বলতে ক্রমাগত অভিকের মুখের উপর হাত বুলিয়ে যাচ্ছিল বুড়োটা। অভিকের মুখের ঘৃণায় বিকৃত ভাবটা নিশ্চয়ই চোখে পড়েছিল মেয়েটার। পেছন থেকে সে শান্ত গলায় লোকটার উদ্দেশ্যে বলল, হ্যাঁ, ওকে ঘরে নিয়ে যাই, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। বাড়িতে ঢুকতে ঢুকতে অভিকের এক মুহূর্তের জন্য মনে হলো এর চেয়ে কোনো ধান রাখার গোলা কিংবা গোয়াল ঘরে তাকে থাকতে দিলেও বেশি নিশ্চিন্তভাবে রাত কাটানোর কথা ভাবতে পারত সে। কিন্তু সেই অবস্থায় অত ভাবনার বিলাসিতার জায়গা ছিল না। যদি বাড়ির মালিককে একান্তই অস্বস্তিকর এবং ভয়ঙ্কর বলে মনে হয়, সেটা তার নিজের সমস্যা, এবং বাইরের ওই কনকনে আবহাওয়ার কথা ভেবে সেই অসুবিধাটুকু হজম করে নেওয়াই যায়। কটেজটা বোধহয় ব্রিটিশ আমলের। সব কিছুর মধ্যেই একটা বহু পুরনো ধুলো পড়া গন্ধ। একটা ফায়ার প্লেসও চোখে পড়ছে, তবে আগুন সেখানে জ্বলছে না। হয় এখানে ইলেকট্রিসিটি নেই, নইলে লোডশেডিং। বিদ্যুৎ সংযোগের কোনো চিহ্নও চোখে পড়ছিল না। মেয়েটা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল অভিককে। সদর দরজা দিয়ে ঢুকে করিডোরের মাথায় একটা সিঁড়ি। পা পড়তেই আর্তনাদ করে উঠল সেটা। মোমবাতি হাতে মেয়েটা উঠছে ধীর পায়ে, অভিক আরো ধীরে। সিঁড়ি শেষ হয়েছে একটা দরজার মুখে। সেটা খুলতেই মোমবাতির ম্লান আলোয় দৃশ্যমান হলো একটা ঘর। হাতের মোমবাতিটা দিয়ে একটা ল্যাম্প জ্বালালো মেয়েটা, তারপর অভিকের দিকে তাকালো। বলছি, এই সময় তো বোধহয় খাবার কিছু পাওয়া যাবে না। উনুন অনেকক্ষণ আগেই নিভিয়ে দেওয়া হয়েছে। আজকের রাতটা একটু কষ্ট করতে হবে আপনাকে, আসলে হঠাৎ করে তো। একটা সূক্ষ্ম অপরাধবোধ খোঁচা দিয়ে গেল অভিকের মনে। বোধহয় কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। না, ওই লোকটার জন্য কোনো সহানুভূতি জাগছিল না মনে, কিন্তু ওই মেয়েটার জন্য তার মনটা নরম হয়ে আসছিল। এই পাণ্ডব বর্জিত জায়গায় ভীমরতি ধরা অন্ধ বুড়োর সঙ্গে দিনের পর দিন থাকা ভাবতেই কষ্ট হয়। ভগবান করুন নিশ্চয়ই মেয়েটা লোকটার স্ত্রী নয়। দেখে নাতনি না হোক, মেয়ের বয়সী বলেই মনে হয়। আচ্ছা, সে আমি ম্যানেজ করে নেব, অভ্যেস আছে। কেবল একটু হাত পা ধোয়ার জল পাওয়া যাবে কি? সারাদিন জার্নি করে এসেছি তো, একটু ফ্রেশ হতে পারলে ভালো লাগতো। আসলে কদিন ধরে না এই এলাকায় জলের খুব কষ্ট। কোনো রকমে একটুখানি করে সংগ্রহ করা যাচ্ছে। আমরাও স্নান না করেই আছি। দমে গেল অভিক। ভাগ্যদেবী আজ সব দিক থেকেই বিরূপ। বিছানায় বসে পড়ল সে। মেয়েটা মোমবাতিটা হাতে তুলে নিল। ঘর ছেড়ে বেরিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়ালো হঠাৎ। এক মুহূর্তের জন্য অভিকের মনে হলো কিসের যেন একটা ছায়া দেখা দিয়েও মিলিয়ে গেল তার মুখ থেকে। আতঙ্ক নাকি অন্য কিছু? বেরোনোর আগে শুধু একবার চাপা স্বরে শুভরাত্রি বলে গেল সে। এতক্ষণে ঘরটার চারদিকে একটু নজর দেওয়ার সময় পেল অভিক। একটা আস্ত দেওয়াল জুড়ে রয়েছে একটা পেল্লায় আকৃতির খাট, চারিদিকে ছত্রিওয়ালা। এগুলোকেই 4 পোস্টার বেড বলে। পুরনো জিনিস। একদিকে একটা প্রকাণ্ড ওক কাঠের দেরাজ, কয়েকটা চেয়ার ইতস্তত ছড়ানো। ঘরের অন্যদিকে একটা ছোট দরজা, আপাতত বন্ধ। সেটা খোলার চেষ্টা করলো অভিক। লক করা, খোলা গেল না। চাবির ফুটোর মধ্যে দিয়ে দৃষ্টি চালিয়ে নিঘষ অন্ধকার ছাড়া কিচ্ছু চোখে পড়ল না। যে ল্যাম্পটা জ্বলছিল সেটা প্রকাণ্ড, ব্রোঞ্জের তৈরি। দেখে মনে হয় অন্তত জনাতিনেক মানুষকে ধরে এনে জিনিসটা বসাতে হয়েছে ওখানে। তার ঘোলাটে আলো চোখকে আরামের থেকেও বেশি পীড়া দিচ্ছে। ধরাচুড়ো ছাড়তে ছাড়তে বারবারই ওই মেয়েটার কথাটা মনে আসছিল ঘুরে ফিরে। ওর নিশ্চয়ই কষ্ট হয় এখানে থাকতে। ওকে সত্যি ওই বুড়োটা স্ত্রী?
থেকে থেকেই ভেতর থেকে যেন একটা চাপা রাগ ফেনিয়ে উঠতে চাইছিল। কি প্রচন্ড অবিচার! ওই স্বর্গের পারিজাতকে থাকতে হয় ওই বিভৎস নারকীয় জীবটার সঙ্গে। শুতে যাওয়ার আগে একটু হাত পা ধুয়ে নেওয়ার ইচ্ছেটা বড্ড প্রবল হয়ে উঠল। ওই দরজাটার ওপারে একটা বাথরুম আছে কি? থাকলেও বাকি জল তো নেই, কিন্তু যদি কোনোভাবে খোলা যেত বন্ধ দরজাটা, হয়তো এক আধ বালতি জল পাওয়া গেলেও যেতে পারে। ভাবতে ভাবতেই হঠাৎ একটা কথা মাথায় এলো অভিকের। একটা অদ্ভুত অভ্যাস আছে তার। নিজের এই চরকি কাটা জীবনে যখনই কোনো পরিত্যক্ত চাবি তার হাতে আসে, সেটাকে যত্ন করে একটা রিংয়ের মধ্যে ভরে রাখে। তার কোনোটা এতে লেগে যেতে পারে কি? ভাবতে ভাবতেই পকেট হাতের চাবির গোছাটা বের করল সে। একটা, দুটো, তিনটে, চতুর্থ চাবিটা মাখনের মতো ঢুকে গেল চাবির গর্তে এবং মোচড় দিতেই একটা বিকট শব্দ করে খুলে গেল পাল্লাটা। দরজার ওপাশে তাকিয়ে আনন্দের সীমা রইল না অভিকে। সত্যি একটা বাথরুম, একটুখানি জল থাকলেও মুখে চোখে একটু দিয়ে নেওয়া যাবে। মেয়েটা মোমবাতি নিয়ে চলে গেছে। চারদিকে তাকিয়ে আর একটা মোমবাতি খুঁজতে চাইল অভিক। ব্রোঞ্জের ওই পেল্লায় ল্যাম্পটা ধরে নাড়াচাড়া করার সাধ্য তার নেই, কিন্তু দরকারের সময় কোন জিনিসটাই বা পাওয়া যায়? দেশলাই আছে বটে পকেটে, কিন্তু কটা কাঠি বা খরচ করবে? 7-5 ভেবে অন্ধকারেই সে পা বাড়ালো বাথরুমের মধ্যে। না, বালতি টালতি নয়, বাথরুমের মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড বাথটাব, একটা ধাতব চৌবাচ্চা ঝুলন্ত অবস্থায় রাখা। বাথটাবের ঠিক ওপরেই পোশাকি ভাষায় এগুলোকে বলে সিস্টার্ন। পাইপ দিয়ে যুক্ত দুটো জলাধার, সবটাই সেই ভিক্টোরিয়ান আমলের সাহেবী ব্যাপার। জল তাহলে আছে, মেয়েটা মিথ্যে বলল কেন? ভাবতে ভাবতে বাথটাব ভরার কলটা খুলে দিল অভিক। ততক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে। ঘর থেকে যেটুকু আলোর আভা বাথরুমে এসে ঢুকছে, তাতে বোঝা যায় যে জলটা পড়ছে সেটা আয়রন কিংবা জংয়ের দরুন কালচে হয়ে গেছে। বোধহয় অনেকদিন ব্যবহার করা হয় না এই বাথরুমটা। বাথটাবটাও সেই মান্ধাতা আমলের লোহার বাথটাব। এখন আর কেউ এসব ব্যবহার করে না, সবই চিনে মাটির হয়ে গেছে। জলটা আস্তে আস্তে ভরছিল। সেই ফাঁকে ঘরে ঢুকে এলো অভিক। বিছানার ওপর এসে বসল সে। সেটাও বেশ আরামদায়ক বলেই মনে হলো। না, দিনটা যত খারাপ মনে হয়েছিল বোধহয় তত খারাপ নয়। শীষ দিতে দিতে আবার বাথরুমে ঢুকলো সে। পরনের অবশিষ্ট পোশাকগুলো খুলে বাথটাবে পাটা দিতেই সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল তার। দাঁড়িয়ে থাকতে পারা কাজটাকে খুব কঠিন মনে হলো হঠাৎ। বাথটাবের গাটা হড়হড়ে, পিচ্ছিল। শুধু জলে নয়, আরো চ্যাটচ্যাটে কিছুতে, রক্তে। বিদ্যুতের মতো পা টেনে নিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা উন্মাদ গতিতে দৌড়াচ্ছে, যেন ঠেলে বেরিয়ে আসবে এক্ষুনি। কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়েছিল বোধহয়। যখন চেতনা ফিরল, তখনও সে দাঁড়িয়ে আছে সেই প্রমাণ সাইজের জলাধারের সামনে। না, ভুল নয়, হতে পারে না। তার গোড়ালিতে তখনও লেগে আছে প্রমাণ। আর সেটা যে কোনো মানুষের শরীরের রক্ত, সেটা বলে দিতে হয় না। কোনো রকমে ঘরে ঢুকে একটা তোয়ালে দিয়ে রক্তটা মুছে ফেলল সে। তার সমস্ত শরীর চাইছিল এটাকে স্রেফ একটা মনের ভুল বলে মনে করে নিতে, কিন্তু তোয়ালের গায়ে লেগে থাকা সেই কুৎসিত কালচে চটচটে দাগ নিঃশব্দে বিদ্রুপ করছিল সেই প্রচেষ্টাকে। মিনিট 5 নিজের বিছানায় স্থানুর মতো বসে রইল অভিক। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগলো। তার কেবলই মনে হতে লাগলো ওই বাথরুমের মধ্যে লুকোনো আছে একটা রক্তহীন মৃতদেহ। কোনো এক অতিকায় জোঁক তার থেকে সমস্ত রক্ত শুষে খেয়ে সেই রক্তটাই আবার বমি করেছে বাথটাবের মধ্যে। জোঁক শব্দটা মাথায় আসতেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল।
হ্যাঁ, জোঁক। তখন মাথায় আসেনি। বাড়ির বৃদ্ধ মালিককে দেখে সর্বপ্রথম একটা অতিকায় জোঁকের কথাই মনে হয়েছিল তার। একটা রক্তলোলুপ জোঁক। কিন্তু এখন কি করণীয়? প্রথমেই মাথায় এলো পালানোর কথা। সেটা মাথায় আসতেই সব জামাকাপড় আবার পরে নিল অভিক, কোট সমেত। তারপর জানলার দিকে ছুটে গেল। না, এখান দিয়ে পালানোর কোনো উপায় নেই। 6টা মজবুত লোহার করাত। বাড়ির আর সবকিছু সময়ের অভিঘাতে ক্ষয়প্রাপ্ত হলেও এই জিনিসটা এখনো শক্তপোক্ত। দরজার দিকে এগিয়ে গেল সে। যা আন্দাজ করেছিল তাই। দরজা বাইরে থেকে বন্ধ। অভিক এখন এই উন্মাদ মৃত্যুপুরীর একজন বন্দী। একজোড়া পায়ের শব্দ শোনা গেল। খুব সন্তর্পণে সিঁড়ি বেয়ে উঠছে কেউ। কিছুক্ষণ পরেই ঘরের দরজার নবটা ঘুরতে শুরু করল। খুব আস্তে আস্তে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল অভিক। সে নিশ্চিত দরজাটা পুরো খুললেই ওই প্রান্তে দেখা যাবে সেই বিভৎস চক্ষুহীন বৃদ্ধ রাক্ষসকে। তার গলা শুকিয়ে এসেছে, কিন্তু তারই মধ্যে কিভাবে যেন নিজের কণ্ঠস্বর খুঁজে পেল সে। চলে যাও, চলে যাও, চলে যাও। নবের ঘোড়া থেমে গেল। পায়ের শব্দ আবার মিলিয়ে গেল সিঁড়িতে। অভিক দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে। নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে সে। অনুভব করতে পারছে দুই রগে রক্ত চলাচলের টপটপ। খানিকক্ষণ পর প্রায় শ্বাস বন্ধ করে দরজাটা টেনে খুলল। না, যে এসেছিল তাকে ধরার বাসনা নিয়ে আসেনি। বিড়াল যেমন আধমরা ইঁদুর নিয়ে খেলা করে, ঠিক তেমনি তাকে নিয়ে খেলা করছে এই বাড়ির মালিক। আর সেই খেলার পরের দান সে দিয়ে দিয়েছে। চাবির ফুটো থেকে অদৃশ্য হয়েছে চাবি। অভিকের আর উপায় নেই ঘরটাকে ভেতর থেকে বন্ধ করা। কয়েক মুহূর্ত ভাবে সে। হঠাৎ নিজের উপর ভীষণ রাগ হয়। এই সুযোগটা কাজে লাগিয়ে সামনের লোকটাকে ধরাশায়ী করে সে তো বেরিয়ে যেতে পারত। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ওই উপস্থিতিটার সামনে তার সমস্ত যুক্তি, বুদ্ধি আর সাহস কাজ করা বন্ধ করে দেয়। সকাল পর্যন্ত বেঁচে থাকতে হবে, আর সারা রাত্রি এইভাবে দরজা খুলে থাকলে সেই সম্ভাবনা খুবই কম। অতএব বিরাট ওক কাঠের দেরাজটার দিকে নজর গেল তার। জিনিসটা ভারী, তবে তার একার পক্ষেও বহুক্ষণের চেষ্টায় সরানো সম্ভব। সেই চেষ্টাই করতে যাচ্ছিল অভিক। দেরাজটার এক পাশে দাঁড়িয়ে দুটো হাত ওর গায়ে রেখে একটা সুবিধেজনক অবস্থান নিতে চাইছিল, এমন সময় দরজায় মৃদু টোকার আওয়াজ। মুহূর্তেই শিরদাঁড়া শক্ত হয়ে উঠল অভিকের। ঘরটা দুলে উঠল চোখের সামনে। কে এসে দাঁড়িয়েছে দরজার ওপাশে? চোখের ওপর ভেসে উঠল সেই বিভৎস চক্ষুহীন প্রেত মূর্তি, দুটো লকলকে হাত। কিন্তু সে দরজায় ধাক্কা দেবে কেন? দরজা তো খোলা। শ্বাস বন্ধ করে আবার দরজার দিকে এগিয়ে গেল অভিক। খুব সন্তর্পণে টেনে ফাঁক করল কিছুটা, আর তাতেই হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল সেই মেয়েটা। আরেকটু হলে অভিকের বুকের উপরেই প্রায় এসে পড়েছিল। চমকে সরে গেল অভিক। কি ব্যাপার? আপনি এখানে? আপনি বাথরুমে? ওটা কি আপনারা? বুঝিয়ে বলছি আপনাকে, বারণ করলাম, কথা শুনলেন না কেন? বলতে বলতেই বিছানায় বসে পড়ল মেয়েটা। লণ্ঠনের ভীতু আলোটা যেন তার পরনের ফিনফিনে শাড়িটার ভাঁজগুলোকে ছুঁয়েই সসংকোচে থেমে যাচ্ছে। সেটা দেখে একটা অস্বস্তি জন্ম নিচ্ছে অভিকের মনের ভেতর। সেটা আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে খিদেতে। কিন্তু আমি তো জাস্ট... জানি, শুধু একটু স্নান করতে চেয়েছিলেন, তা
এত স্নান করার বাতিক কিসের মশাই আপনার? একদিন স্নান না করতে পারলে কি মরে যেতেন? অভিক উত্তর দিল না। এই মেয়েটাকে কতটা বিশ্বাস করা উচিত সে জানে না, কিন্তু ওই অস্বস্তিটা, ক্লান্ত গলায় মেয়েটা আবার বলল, উফ, আমি আর পারছি না জানেন। অভিক আবারও উত্তর দিল না। মেয়েটা নিজেই বলল, আমাকে আসতে হতো না, কিন্তু তারপর ওই দরজা খোলার আওয়াজ পেলাম, কাছাকাছি ছিলাম। জানেন তো, আমি আবার কানে একটু বেশিই শুনি। যাই হোক, ওই দরজাটা যদি না খুলতেন হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা আরেকটু বেশি হতো আপনার। তবে এখন খুবই মুশকিল হয়ে গেল। শুনতে শুনতে ঘাড়ের রোম শক্ত হয়ে যাচ্ছিল অভিকের। কিন্তু ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপার আর কিছুই না। ওই যে লোকটাকে দেখলেন, উনি একটা নরপিশাচ। মানে রূপক অর্থে। তবে রূপকটা এতটাই উপযোগী যে আপনি সেটাকে অনায়াসেই সত্যি বলে ধরতে পারেন। আপনি কি বলছেন? কিছুই মাথায় ঢুকছে না। আপনি একটা হাত দিয়ে কপালটা টিপে ধরল মেয়েটা। ওর ধারণা, কৃষ্ণপক্ষের দ্বাদশী থেকে অমাবস্যার মধ্যে 3 জন মানুষকে উৎসর্গ করতে পারলে ও আবার নিজের দৃষ্টি ফেরত পাবে। আর শুধু তাই নয়, যৌবনও ফেরত পাবে। তাই প্রতি কৃষ্ণপক্ষের এই কটা দিন ও আমাকে রাত্রে ঘুমাতে দেয় না, নিজেও ঘুমায় না। পাছে কেউ এসে যদি ফিরে যায়। ওর কপালটা ভালো। গতকাল একজন এসেছিল, আর আর সেই কারণেই বাথটাবের মধ্যে। আর আজকে এলেন আপনি, আজ ত্রয়োদশী। শুনতে শুনতে সেই শীতের মধ্যেও ঘেমে উঠছিল অভিক। এ কোন উন্মাদের পাল্লায় পড়েছে সে? এখন উপায়? তাহলে এখন আমার কি করণীয়? আপাতত ভোর হওয়ার অপেক্ষা করা ছাড়া কিছুই করণীয় নেই আপনার। আপনি সম্ভব হলে একটু ঘুমিয়ে নিন, হয়তো ঘুমটা কাজে লাগবে। আর আমি বাকি রাতটুকু বুড়োটাকে ঠেকিয়ে রাখি যে কোনোভাবে। কিন্তু ও এসেছিল কেন একটু আগে? আপনি যে বাথরুমটা আবিষ্কার করে ফেলেছেন সেটাও জানতে পেরেছে। তো তখনই আপনার উপর চড়াও হতো। আমি কোনো রকমে আটকে নিজে এলাম। বললাম, ওর থেকে আমি আপনাকে আটকানোর চেষ্টা করলে বেশি কাজ হবে। অন্তত এই বন্ধ ঘরটার মধ্যে আমি নিরাপদ তো? কিছুটা। নিন, এখন শুয়ে পড়ুন। খাটের পর্দাগুলো ভালো করে চারদিক থেকে টেনে নেবেন। আর পারলে দরজাটা একটা ভারী কিছু দিয়ে আটকে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি সেই চেষ্টাই করছিলাম আপনি আসার আগে। বেশ, তবে এখন আসি। আশা করি আবার দেখা হবে। মেয়েটা চলে গেল। বেশ অনেকক্ষণের চেষ্টায় দেরাজটাকে একটু একটু করে নিজের জায়গা থেকে সরিয়ে এনে দরজার সঙ্গে ঠেসিয়ে দিল অভিক। তারপর এগিয়ে গেল বিছানার দিকে। সেই পুরনো আমলের 4 পোস্টার, ওপরে মাঝামাঝি জায়গায় একটা ধাতব দণ্ড থেকে চারপাশে পর্দা ঝোলানো। দণ্ডের মুখটা অস্বাভাবিক রকমের সূচালো। সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের অবস্থাটা মনে মনে ভেবে দেখছিল অভিক। আজ শিলিগুড়ি থেকে রওনা হওয়ার সময় কি দুঃস্বপ্নেও ভেবেছিল আজ রাত্রে ডুয়ার্স অঞ্চলের এই নির্জন এলাকায় এক সরাইখানার উন্মাদ মালিকের হাতে অসহায় বন্দী অবস্থায় রাত কাটাতে হবে? মেয়েটা কি সত্যিই পারবে বুড়োটাকে ঠেকিয়ে রাখতে, ওকে উদ্ধার করতে? চেতনা পুরোপুরি হারানোর আগে একটা মোটাসোটা সাইজের মাকড়সা দেখতে পেল সে। প্রাণীটা খুব মন দিয়ে জাল বুনছে সেই ধাতব রডটাকে কেন্দ্র করে চারপাশের ছত্রিগুলোতে। মুখের ওপর কিসের যেন স্পর্শে ঘুমটা ভেঙে গেল হঠাৎ। মাকড়সাটা এসে পড়েছে ওর গালের ওপর, এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো বিছানা থেকে লাফিয়ে নেমে পড়ল সে। পরক্ষণেই আতঙ্ক বিস্ফারিত চোখে লক্ষ্য করল ঠিক যেখানে এসে শুয়েছিল তার মাঝামাঝি জায়গায় বিঁধেছে সেই ধাতব দণ্ডটা।
মাকড়সাটা জীবন বাঁচিয়েছে তার। কৃতজ্ঞতা প্রকাশের সময় ছিল না। ব্যাপারটা ঠিক কী হয়ে গেল বোঝার জন্য বিছানার দিকে এগিয়ে গেল অভিক এবং বুঝতে পারল ঘটনাটা। মানুষের তৈরি বীভৎস এবং ঘৃণ্যতম মৃত্যু ফাঁদগুলোর একটা। ওই ধাতব লাঠিটা বেরিয়েছে সিলিং ফুঁড়ে। ওটা আদতে একটা বল্লমের অগ্রভাগ। মাকড়সার জালটা ছিঁড়ে গেছে। সম্ভবত বিছানার ওপর নেমে আসার আগে জিনিসটার কম্পনের ফলেই মাকড়সাটা খসে পড়েছিল অভিকের গালের ওপর। আচমকাই মনটা অন্যদিকে ঘোরাতে বাধ্য হলো সে। ঘরের একদিকের দেওয়ালের ওই পাশে একটা খসখস শব্দ শোনা যাচ্ছে, ঠিক যেন আঁচড় কাটছে কেউ। প্রথমে মনে হয়েছিল মনের ভুল, কিন্তু না, শব্দটা বাড়ছে প্রতি মুহূর্তে। ঝট করে পেছন ফিরল অভিক। দেওয়াল জুড়ে একটা ফাটল দেখা দিয়েছে। বোঝা যাচ্ছে যে দেওয়ালটাকে কংক্রিটের মনে হয়েছিল সেটা কংক্রিটের নয়। কিন্তু সব হিসেব হঠাৎ গোলমাল হয়ে যাচ্ছিল অভিকের। এটা তো হওয়ার কথা ছিল না। এবার সে আর স্নায়ুকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। সেকেন্ডের ভগ্নাংশে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে বাথরুমে ঢুকে গেল অভিক। দরজাটা ভেজিয়ে সামান্য ফাঁক করে রাখল যাতে ঘরের ভেতরের ব্যাপার স্যাপার তার চোখে পড়ে, কিন্তু তাকে দেখা না যায়। তখনই চোখে পড়ল জিনিসটা। মাথার ওপর তারার আলো, স্কাইলাইট, পালানোর রাস্তা। হৃৎপিণ্ডটা একবার থেমে গিয়েই আবার উন্মাদ গতিতে ছুটতে শুরু করল এবং সেই সঙ্গেই বিদ্যুতের মতো একটা প্রশ্ন খোঁচা দিয়ে গেল মাথায়। মেয়েটা এত কিছু বলল, আর এখান থেকে পালানোর একটা রাস্তা যে হাতের এত কাছেই রয়েছে সেটা বলল না কেন? ভুলে গিয়েছিল নাকি? দেওয়ালের ফাটলটা চওড়া হয়ে ততক্ষণে বেরিয়ে এসেছে দুটো নরম ফোলা ফোলা হাত, ঠিক যেন পোকামাকড়ের শুঁড়। যেন স্পর্শের মাধ্যমেই ঘরের বাতাসটা অনুভব করতে চাইছে হাত দুটো। না, মেয়েটা পারেনি ওই নরপিশাচকে ঠেকিয়ে রাখতে। পর মুহূর্তেই ফাটলের ওই প্রান্তে একটা অসুস্থ মস্তিষ্কের বিভ্রমের মতো দেখা গেল সেই বীভৎস বৃদ্ধকে। ঘরে ঢুকে এলো সে। নিঃশব্দে হাতড়াতে হাতড়াতে এগিয়ে গেল বিছানার দিকে। বাথরুমের ভেতর থেকে অভিক শুনতে পেল ঠিক একটা লোভী কুকুরের মতো মুখ দিয়ে একটা শব্দ করছে বুড়োটা। কোথায় গেল? বিছানায় তো নেই। কোথায় গেল লোকটা? পালা, তুমি যে বললে। শুনতে শুনতে ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল অভিকে। কানের ভেতর বাজছিল একটু আগেই মেয়েটার বলা কয়েকটা কথা। ওর থেকে আমি আপনাকে আটকানোর চেষ্টা করলে বেশি কাজ হবে। না, ওকে বাঁচানোর চেষ্টা মোটেই করছিল না মেয়েটা। চেষ্টা করছিল সে যাতে পালিয়ে না যায় সেটা নিশ্চিত করতে। ওর বলা সমস্ত কথাগুলোর মধ্যে একমাত্র ওই কথাগুলোই সত্যি। ভাবতে ভাবতেই অভিকের চোখের সামনে দেওয়ালের ফাটলের ভেতর থেকে আবির্ভূত হলো মেয়েটা। তার এক হাতে এখনো মোমবাতিটা ধরা ঠিক আগের মতোই, কিন্তু তার মুখের ওই নারকীয় উল্লাস অভিকের অচেনা। ততক্ষণে সেই বৃদ্ধ পৌঁছে গেছে বিছানার কাছে। হাত দিয়ে অনুভব করছে বিছানার মাঝামাঝি জায়গায় বিদ্ধ হয়ে থাকা শুলের মুখটা। গলা দিয়ে একটা অদ্ভুত ঘড় ঘড় আওয়াজ বেরোচ্ছে তার। একটা মৃতদেহ খুঁজছে সে, অভিকের মৃতদেহ। হঠাৎ করেই পেছন ফিরল বুড়োটা। মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করল। মেয়েটা ঘরে ঢুকে বিষয়টা বুঝতে পেরে তার হাতের ওপরটা চেপে ধরেছে। এখানে নেই, বাথরুমে, তাড়াতাড়ি। ফিসফিসে গলায় মেয়েটার বলা কথাগুলো কানে এলো অভিকে।
মেয়েটা ততক্ষণে সেই অন্ধ প্রাণীটাকে টেনে হিচড়ে নিয়ে আসছে বাথরুমের দিকে। বিদ্যুৎ বেগে পাইপটা বেয়ে স্কাইলাইটের দিকে উঠে গেল অভিক। কোনো রকমের সিস্টার্নের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলার সময়টুকু পেল সে। তারপরই সশব্দে খুলে গেল বাথরুমের দরজা। কিন্তু ততক্ষণে আরও একটা জিনিস এসে ধাক্কা দিয়েছে অভিকের ইন্দ্রিয়ে, একটা বীভৎস পচা গন্ধ। কিন্তু তখন সেদিকে মনোযোগ দেওয়ার অবস্থা নেই। হৃৎপিণ্ড দৌড়াচ্ছে উন্মাদ গতিতে। তারই আওয়াজ না কানে চলে যায় ওদের। মনে মনে প্রাণপণে ইষ্টনাম জপ করে অভিক। ফিসফিস করে কিছু একটা বলল মেয়েটা। তারপর নিচু হয়ে দেখল বাথটবের তলাটা। উচ্চস্বরে বলল, অভিক বাবু, আরে বেরিয়ে আসুন, আর লুকিয়ে লাভ নেই। কেন খামোখা লুকোতে গেলেন বলুন তো? আমার কথা মেনে চললে এতক্ষণে চুপচাপ ভব নদী পার করে যেতেন। এতটুকুনি কষ্ট অবধি আপনার হতো না। কিন্তু দেখুন আপনি কিভাবে যে যে যন্ত্রণার মৃত্যু আমন্ত্রণ করে আনছেন। শুনতে শুনতে অভিক লক্ষ্য করছিল তার হাতে ধরা একটা কুঠার। কথা শেষ করে ওপর দিকে তাকিয়ে হাসতে শুরু করলো মেয়েটা। উন্মাদ সেই হাসি কিংবা চিৎকার, ঠিক যেন একটা একটা করে রক্ত পিপাসু সাপদকে কাঁচা মাংসের গন্ধ শুকিয়েছে কেউ। অভিক বাবু, অভিক বাবু, আমি বুঝে গেছি আপনি কোথায় আছেন। আরে নেমে আসুন মশাই, নেমে আসুন। আরে ভাড়াটা তো দিয়ে যাবেন নাকি? ওটা তো বাকি আছে। বলতে বলতে মেয়েটা নিজেই উঠতে শুরু করলো পাইপ বেয়ে। মোমবাতিটা তার আগে গুঁজে দিল বৃদ্ধের হাতে। সে উঠতে শুরু করার আগে চাপা গলায় বৃদ্ধ বলল, বড্ড বেশি জেনে গেছে। দেখো যেন কোনোভাবেই পালিয়ে না বাঁচতে পারে। ততক্ষণে কনুইয়ের আঘাতে স্কাইলাইটের কাজটা ভেঙে ফেলেছে অভিক। কিন্তু পর মুহূর্তেই মুঠো আলগা হয়ে সশব্দে সিস্টার্নের ভেতর পড়েছে সে। এবং যার ভেতর পড়েছে সেটা শক্ত ধাতব কিছু নয়, নরম। হ্যাঁ, অভিক এসে পড়েছে তলানি জলের মধ্যে ডুবে থাকা স্তূপীকৃত মৃতদেহের মধ্যে। পলকে সমস্ত শরীর অসাড় হয়ে গেল তার মুহূর্তের জন্য। সিস্টার্ন ভর্তি মৃত মানুষের দেহ। হয়তো তারই মতো হতভাগ্য আশ্রয় প্রার্থীরা। পুরুষ মহিলা উভয়ই রয়েছে। কোনোটায় পচন ধরতে শুরু করেছে, কোনোটায় শুধু হাড় ছাড়া, কিচ্ছু অবশিষ্ট নেই। কোনোটা আবার একটু নরম হয়েছে শুধু। অবাক হচ্ছে নাকি অভিক বাবু? হ্যাঁ, একটু ভুল গল্প বলেছিলাম আপনাকে। আমরা মানুষ নয়, তবে সেটা চোখ ফেরত পাওয়ার মতো তুচ্ছ কারণে নয়। আসলে ওটা করতে আমরা ভালোবাসি। এই ধ্যানে গোবিন্দপুরে আমাদের একটু বিনোদন চাই। আপনারাই আমাদের বিনোদন। লোকেরা অবশ্য আমাদের নিয়ে অনেক কথাই বলে, কিন্তু তোমার ছাড়া তো সেসব কথা অর্থহীন। কি বলুন, তাই না? কোনো রকমে উঠে জানলাটার নাগাল পেল অভিক। ততক্ষণে অনেকটা উঠে এসেছে মেয়েটা। তার মুখে গনগন করছে তীব্র রাগ আর হিংসার আগুন। ছাদের ওপর দিয়ে একটা গাছের ডাল চলে গেছে, সেটার দিকে মরিয়া লাফ দিল অভিক। ধরেও ফেলল, কিন্তু ভাগ্যদেবী আজ পুরোপুরি প্রসন্ন নন তার উপর। ডালের উপর একটা নিরাপদ জায়গা অধিকার করার আগেই পাটা বিশ্রীভাবে শ্যাওলায় পিছলে গেল তার। ডালটা ধরে ঝুলতে থাকলো সে।
মাটি থেকে অনেক ফুট ওপরে। এখান থেকে পড়া মানে নিশ্চিত হাত পা ভাঙা, এবং হয়তো ওদের হাতের মুঠোয় গিয়ে পড়া। কারণ মেয়েটা ততক্ষণে অনেকটা উঠে এসেছে, ওকে আর ছাড়বে না এরা। এবং তারপর কুঠার সমেত মেয়েটা তখন একেবারে কাছাকাছি চলে এসেছে। তার মুখে বিজয়ীর উল্লাস। অস্ত্রটা একবার বীভৎসভাবে চালালো সে। মুহূর্তের জন্য অভিকের মনে হলো যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যাবে। ডালটা ছেড়ে দিল অভিক। তার দেহটা সশব্দে মাটিতে আছড়ে পড়তে পাগলের মতো ছুটতে শুরু করল। ছুটতে ছুটতে কতদূর এসেছিল সে জানে না। কেউ আসছে কিনা দেখার জন্য পেছন ফিরতে শুধু চোখে পড়েছিল আগুনের লেলিহান শিখায় ধ্বংসপ্রাপ্ত হতে থাকা একটা কটেজ। কোনো এক মানসিক বিভ্রমে অভিক যেটাকে নিরাপদ আশ্রয় ভেবেছিল। গল্প শেষ হবার পরও দুজনেই নীরবে বসে থাকেন অনেকক্ষণ। অভিক চৌধুরীর মুখের অবস্থা শোচনীয়, যেন এই সমস্ত অভিজ্ঞতাটা আবার বর্ণনা করতে গিয়েও জীবনের সেই অভিশপ্ত ঘণ্টাগুলো আবার কাটাতে হয়েছে তাকে। কিন্তু আগুনটা লাগলো কিভাবে? আমার মনে হয় অন্ধ লোকটা বাতিটা হাতে নিয়ে হয়তো হয়তো তাড়াহুড়োয় পর্দা টর্দার কাছাকাছি গিয়েছিল, হতে পারে। হ্যাঁ, সেখান থেকেই লেগেছে। তা অবশ্য হতেই পারে। আচ্ছা বলছি, হাতটা পকেটে ঢুকিয়ে রেখেছেন কেন? বের করুন। আঙুলগুলো তো কাটা গেছে, ফার্স্ট এডটা তো শেষমেশ আমাকেই দিতে হবে। আপনি কি করে জানলেন? আঙুলের কথা তো আমি না, আঙুলের কথা তো আমি বলিনি। আপনি কি করে জানলেন? বলতে বলতে কোটের পকেট থেকে হাতটা বের করে সে। ডান হাতের সবকটা আঙুল মাথার দিক থেকে কাটা, একটা ব্যান্ডেজ জড়ানো কোনো রকমে। রক্তে চ্যাটচ্যাট করছে সেটা, এবং হালকা ধোঁয়ার মতো কিছু উঠছে সেখান থেকে, যেন মধ্যরাতের আগন্তুকের দেহটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেটার দিকে অবশ্য ভ্রুক্ষেপ নেই তার। সে ব্যাকুল চোখের ডাক্তারের দিকে চেয়ে আছে চিকিৎসার আশায়, কিন্তু সেই চিকিৎসায় সে বাইরে। আচ্ছা অভিকবাবু, আপনার সত্যি কিছু মনে নেই তাই না? মানে কি বলছেন ডাক্তার? এই যে আপনি প্রতি বছর 19শে নভেম্বর ছুটতে ছুটতে আমার বাড়িতে আসেন, আর প্রতিবার ভোর হওয়ার আগে আবার মিলিয়ে যান, এসব কি এক ফোঁটাও মনে পড়ে না আপনার? কি আপনি সব কি? অভিকবাবু, বোঝার চেষ্টা করুন। এই বাস্তবে আপনি আজ থেকে বছর 10 আগে মারা গেছেন। আপনি পাগল হয়ে গেছেন। হয়তো তাই, নইলে প্রতি বছর কেনই বা কোনো এক সমান্তরাল বাস্তবের অভিক চৌধুরীর সাথে আমার দেখা হয়ে যায়, যেখানে সে ওই সাইকোপ্যাথ খুনিদের হাত থেকে বেঁচে গেছে। কেনই বা সে প্রতি বছর আমার থেকে সাহায্য চায়? আপনি কি বলতে চাইছেন? দেখুন মিস্টার চৌধুরী, আজ থেকে বছর 10 আগে 19শে নভেম্বর অভিক চৌধুরী বলে একজন লোক সত্যি এক রাত্রির জন্য আশ্রয়ের সন্ধানে গিয়েছিল ওই বাড়িতে, এবং সত্যি একজন অন্ধ বুড়ো আর একটা মেয়ে থাকতো ওখানে। অনেক গুজব ছিল তাদের ঘিরে। সেই সব গুজবের মধ্যে বারবার ফিরে আসতো তন্ত্র মন্ত্র, কালা জাদুর মতো শব্দ, এবং আগুন লাগার ঘটনাটাও সত্যি। কিন্তু সেই লোকটা সেদিন সেখান থেকে বেরোতে পারেনি। হাতের জখম নিয়ে বাথরুমের ভেতরেই পড়ে গিয়েছিল সে। তারপরে খুন হয়েছিল ওদের হাতেই। পরে উদ্ধার হয়েছিল তার আগুনে ঝলসে যাওয়া দেহটা, এবং আরো অনেকগুলো মৃতদেহ, খুনি দুজনেরও। আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। আপনি কোত্থেকে এসেছেন আমি জানি না, তবে এটা আপনার জায়গা নয়,
ভোর হওয়ার আগে আপনি অন্তর্নিহিত হবেন। প্রথম বছর অবশ্য সেটা দেখে আমি ভিড়মি খেয়েছিলাম, এখন এই শেষ 3 বছরে অভ্যাস হয়ে গেছে। ঠিক এইরকম অবাক আপনি প্রতিবারই হন। তবুও প্রতি বছর এই তারিখে আপনি আমার কাছে ছুটে আসেন চিকিৎসার জন্য। কিন্তু অভিকবাবু, আমি সেই ডাক্তার নই। আমি আপনার জন্য কিছু করতে পারবো না। আই এম রিয়েলি সরি। বলতে বলতে পাশের ঘরের দিকে এগোন ডাক্তার। আগন্তুকের শরীরটা আবছা হয়ে আসছে ধীরে ধীরে। উনি পেছন ফিরে আর তাকান না। শোবার ঘরে গিয়ে গায়ে লেপ টেনে আবার শুয়ে পড়েন। ঘন্টা দুয়েকের ঘুম হয়ে যাবে। সকাল থেকেই তো আবার বসতে হবে রুগী দেখতে। সাধে কি বলে, এইসব পাণ্ডব বর্জিত জায়গায় ডাক্তার হওয়ার মেলা হ্যাপা। আচ্ছা, গল্পের প্রথম অংশ শুনে আপনাদের মনে হয়নি যে অভিক চৌধুরীর ওপর অকারণে বড্ড রেগে আছেন ডাক্তারবাবু? এর কারণ কিন্তু সহজেই অনুমেয়। ভেবে দেখুন, ভদ্রলোক প্রথম যেদিন এসেছিলেন সেদিন ডাক্তারবাবু রীতিমতো প্রেসক্রিপশন লেখেন, এটা ওটা টেস্ট করেন। শেষে টাকা চাইবার সময় রুগী হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যায়। কার না রাগ হয় বলুন? আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে হাওয়ায় মিলিয়ে যাবেন না, হ্যাঁ? আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল দেবদত্ত, পূজা, তমাল এবং অন্বেষ। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন মোহনা দেবরায়ের ভাবানুবাদে গাই প্রেস্টনের কাহিনী এক রাত্রির আশ্রয়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।